আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে উগ্রবাদ, সন্ত্রাসবাদ, এগুলো দেশের বিনিয়োগের ক্ষেত্রে এক ভয়ানক কথাবার্তা। আজকে রুমিন ফারানা যে বক্তৃতা দিয়েছে যে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হয়েছে, মৌলবাদের উত্থান হয়েছে, বাংলাদেশের বাংলাদেশ ধ্বংসের কারিকুলাম শুরু হয়েছে, বাংলাদেশের ন্যায্যতা নেই, বৈষম্যতা শুরু হয়েছে, বাংলাদেশে সেই আগের কালচার, সেই বাড়ি থেকে তুলে নিয়ে আসা, তাকে মামলা দেওয়া, আটকা মামলা দেওয়া, তাকে হয়রানি করা, এইগুলো চলছে। এখন যদি এগুলো ভারতের মিডিয়া বলতো তাহলে দোষ হয়ে যাইতো। এখন ভারতের মিডিয়া বলে নাই, এবং আপনারা জানেন যে ক্রমান্বয়ে বাংলাদেশ সেই দিকে আগাচ্ছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশে বিনিয়োগের পরিমাণ দিনকে দিন কমে যাচ্ছে। বাংলাদেশের বিনিয়োগের পরিমাণ দিনকে দিন কমে যাচ্ছে। সুতরাং পরিবেশ পরিস্থিতি যে ভালো দিকে যাচ্ছে না, সেটা অনায়াসে উপলব্ধি করা যাচ্ছে। চলেন আপনাদের একটা রুমিন ফারানা আপুর বক্তব্য শোনাই নিয়ে আসি। আমি যদি জানতাম উগ্রবাদের এই ভয়াবহ উত্থান হবে গণঅভ্যুত্থানে, কয়জন জানতো রাস্তায়? আমরা যদি প্রশ্ন করি ৭১ আর ২৪-কে মুখোমুখি দাঁড় করানো হবে, কজন মানুষকে আপনারা পেতেন ২৪-এর সময় রাস্তায়? বাংলাদেশের রাজনীতিতে গুম, বিচার বহির্ভূত হত্যা, হেফাজতে নিয়ে নির্যাতন করে মানুষকে মেরে ফেলা, বিরোধী দলের নেতা কর্মীদের নামে একটার পর একটা মিথ্যা মামলা দেয়া, তাদেরকে দিনের পর দিন কারাগারে বিনা বিচারে আটকে রাখা, তাদের কাউকে কাউকে তুলে নিয়ে গিয়ে রাতের অন্ধকারে পরিবারের কাছ থেকে তুলে নিয়ে গিয়ে হারিয়ে ফেলা, এই সংস্কৃতিগুলো যখন রাজনীতিতে আস্তে আস্তে প্রতিষ্ঠিত হতে শুরু করলো, তখন থেকেই কিন্তু মানুষের মনে এক ধরনের বিদ্রোহ, বিপ্লব, এক ধরনের প্রতিবাদ, ক্ষোভ, রাগ তৈরি হতে শুরু করলো। এবং তারই একটা চূড়ান্ত পরিণতি আমরা দেখলাম ২০২৪-এর অগাস্ট মাসে। আমি যদি পাল্টা প্রশ্ন করি, গণঅভ্যুত্থানের ২ বছর পার না হতেই মানুষের মধ্যে এত হতাশা কেন? মানুষের মধ্যে এত কষ্ট কেন? মানুষের মধ্যে প্রতারিত হবার এই বোধটা কেন? এই প্রশ্ন যদি আমি পাল্টা করি, আমি যদি পাল্টা প্রশ্ন করি, এই ১.৫ মাসের যে আন্দোলন আমরা দেখেছি, সেখানে আমরা প্রথম সারিতে যে নারীদেরকে দেখেছিলাম, তারা ধীরে ধীরে হারিয়ে গেল কেন? আমি যদি পাল্টা প্রশ্ন করি যে আমার টি শার্ট পরা বোনের সাথে যখন একেবারে মুখ কভার করা হেজাবি বোন পাশাপাশি দাঁড়িয়ে স্লোগান দিয়েছে, সেই পরিবেশটা আমরা অভ্যুত্থানের পরে রাখতে পারলাম না কেন? আমি যদি পাল্টা প্রশ্ন করি যে অভ্যুত্থানে আমরা মুক্তিযুদ্ধের গান দিয়ে, মুক্তিযুদ্ধের স্লোগান দিয়ে অভ্যুত্থানটাকে সফল করেছিলাম, অভ্যুত্থানের পরপরই একটার পর একটা মুক্তিযুদ্ধের মোরাল ভাঙলো কারা? এই প্রশ্নকে আমরা করতে পারি না। আমি যদি প্রশ্ন করি, আমি যদি জানতাম উগ্রবাদের এই ভয়াবহ উত্থান হবে গণঅভ্যুত্থানে, কয়জন জানতো রাস্তায়? আমরা যদি প্রশ্ন করি ৭১ আর ২৪-কে মুখোমুখি দাঁড় করানো হবে, কজন মানুষকে আপনারা পেতেন ২৪-এর সময় রাস্তায়? অর্থাৎ যে মুখোশটা পরে আপনারা এত শক্ত শব্দকে ব্যবহার করব, অর্থাৎ যেই রূপটা দেখিয়ে ২৪-এর গণঅভ্যুত্থানে আপনারা সাধারণ মানুষ, গণমানুষ, যারা কোনো রাজনীতির দলের সঙ্গে কোনো ভাবে যুক্ত নয়, তাদেরকে সম্পৃক্ত করতে পেরেছিলেন, গণঅভ্যুত্থানের পরে সেই মানুষগুলোকে কি আপনারা তাদের স্বপ্ন, তাদের যে আকাঙ্ক্ষা নিয়ে তারা রাস্তায় নেমেছিল, রক্ত দিয়েছিল, স্লোগান তুলেছিল, তাদের সেই আকাঙ্ক্ষা আপনারা পূরণ করতে পেরেছেন? আমি যদি জানতাম উগ্রবাদের উত্থান, এটা যদি ভারতীয় মিডিয়া বলতো, ভারতের কোনো নেতারা বলতো, তাহলে দিল্লি না ঢাকা স্লোগান দিত, বিশ্বের বুকে বাংলাদেশের ইমেজ নষ্ট করার জন্য ভারত উঠে পড়ে লেগেছে, এই ধরনের কথা শুনতে হতো। কিন্তু বাংলাদেশের একজন নির্বাচিত সংসদ সদস্য প্রোগ্রামে মিডিয়ার সামনে প্রকাশ্যে বলে দিল
যে বাংলাদেশে এখন কি চলছে, কি চলমান, বাংলাদেশ কোন দিকে যাচ্ছে। যে দেশে উগ্রবাদের উত্থান হয়, যে দেশে তৌহিদি জনতার নামে মব কালচার সৃষ্টি করা হয়, যে দেশে কবর থেকে মানুষকে তুলে পুড়িয়ে মারা হয়, যে দেশে মানুষ আইন নিজের হাতে তুলে নেয়, যে দেশে মানুষ দীপুচন্দ্র দাসের মতো আরও অনেক আওয়ামী লীগের নেতাকর্মী সহ বিভিন্ন অপছন্দের লোককে, তাদের মতাদর্শের বিরুদ্ধের লোককে গণপিটুনি দিয়ে হত্যা করতে পারে, তা সে দেশে উগ্রবাদের উত্থান হয়েছে। যে দেশে মতের মিল না হলে পত্রিকা অফিস, কালচারাল সেন্টার ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়, সে দেশে বিদেশি বিনিয়োগ আসে না। তো এটা ভালো বলে নাই, বাংলাদেশেই বলছে। সুতরাং বিপদ আমাদের সামনে আরও ঘনিয়ে আসছে, দেখতে থাকুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।